আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আইসোটোপ, আইসোটোন আর আইসোবার নিয়ে। তোমরা এটাও জানতে পেরেছো যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘোরে, আর বোঝার সুবিধার জন্য এই কক্ষপথগুলোকে বিভিন্ন নম্বর দেওয়া হয়। যেমন ধরো, নিউক্লিয়াসের বাইরে একদম প্রথম কক্ষপথ হলো 1 নম্বর, দ্বিতীয় কক্ষপথ হলো 2 নম্বর, এরকম। আবার এদের নামও দিয়েছি, যেমন কে, এল, এম, এন ইত্যাদি। এই কক্ষপথের নম্বরগুলোকে আমরা বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর প্রকাশ করি স্মল এন এই অক্ষরটা দিয়ে। তাহলে দেখো, প্রথম মানে কে কক্ষের জন্য n = 1, দ্বিতীয় মানে এল কক্ষের জন্য n = 2। বুঝতে পারলে তো? এই যে আমাদের চারপাশে এত মৌল আছে, এদের মধ্যেও অনেক পরমাণু আছে, আর এই পরমাণুগুলোতে কিছু সংখ্যক ইলেকট্রনও আছে। যেমন ধরো, এই যে আমরা লবণ খাই, এর মধ্যে কি আছে জানো? এই লবণের রাসায়নিক নাম জানলে তোমরাও বলতে পারবে। এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে এবার বুঝতে পারছো এর মধ্যে কি কি আছে? সোডিয়াম আর ক্লোরিন। দেখো, এখানে দুটো মৌল আছে। সোডিয়াম, যার পরমাণুতে 11টা ইলেকট্রন আছে, আর ক্লোরিন, যার পরমাণুতে 17টা ইলেকট্রন আছে। এবার বলো তো, এই ইলেকট্রনগুলো কি সবাই একটাই কক্ষপথে থাকে? না, একটা কক্ষপথে এতগুলো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে বিজ্ঞানী বোর এবং বারি এই সম্পর্কে অনুসন্ধান করলেন। সবশেষে তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিলেন। এবার আমরা সেই সব সিদ্ধান্ত নিয়েই আলোচনা করব। মনে করে দেখো, নিলস বোর পরমাণুর গঠনের জন্য একটা মডেলের ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে, আর যতক্ষণ এই ইলেকট্রনগুলো নিজেদের কক্ষপথে থাকে ততক্ষণ তাদের শক্তি নির্দিষ্ট থাকে। এবার দেখা গেল, কোনো কক্ষপথ নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে সেখানে ইলেকট্রনের শক্তিও তত বেশি হয়। তার মানে কে কক্ষের ইলেকট্রনের তুলনায় এম কক্ষের ইলেকট্রনের শক্তি বেশি। আর এটা কিন্তু গাণিতিকভাবেও প্রমাণ করা যায়, তবে সেটা তোমরা উঁচু ক্লাসে উঠলে শিখবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কক্ষে কটা ইলেকট্রন থাকে? এটা সহজে নির্ণয় করার জন্য বোর এবং বারি একটা সূত্র দিলেন। তারা বললেন, n নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। তার মানে ধরো, আমি এখন কে কক্ষের কথা বলছি। এটা তো প্রথম কক্ষপথ, তাই n = 1। সুতরাং এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2 × 1², অর্থাৎ 2টো। তাহলে এল কক্ষের ক্ষেত্রে কি হবে? তোমরা নিজেরাই করে দেখতে পারো। n এর জায়গায় 2 বসাও, 2 × 2², অর্থাৎ 8টা। এভাবেই বাকি কক্ষের জন্য ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবে। এবার কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টাকে ভালোভাবে বুঝে নেওয়া যাক। আমাদের খুব প্রয়োজনীয় আর পরিচিত একটা মৌল হলো অক্সিজেন। এখন এর নিউক্লিয়াসে প্রোটন আছে 8টা, তাহলে ইলেকট্রন কটা থাকবে? 8টা। এবার এদেরকে কক্ষপথে সাজাতে হবে। একটু আগেই দেখলাম কে কক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে 2টোই রাখলাম। তাহলে কটা পড়ে থাকলো? 6টা। এদেরকে কোথায় রাখবো? পরেরটা, অর্থাৎ এল কক্ষে। এই যে নির্দিষ্ট নিয়ম মেনে ইলেকট্রনগুলোকে কক্ষপথে সাজানো হলো, একে বলা হয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস। প্রত্যেক মৌলের পরমাণুর নিজস্ব ইলেকট্রন বিন্যাস আছে। বোর এবং বারি এই সমস্ত ইলেকট্রন বিন্যাস পর্যবেক্ষণ করে আরো কিছু সিদ্ধান্ত পেলেন। তারা দেখলেন, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে
অর্থাৎ সবথেকে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। তবে যদি এর থেকে বেশি ইলেকট্রন থাকে তারা তাহলে কোথায় যাবে? তারা চলে যাবে পরের কক্ষপথটায়। এবার একটা উদাহরণ দিয়ে বুঝলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যেমন ধরো আমাদের শরীরের হাড়ে ক্যালসিয়াম থাকে, এর পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 20 আর ইলেকট্রন সংখ্যাও 20। এবার এদের সাজাবো কিভাবে? ঠিক আগের মতো। কে কক্ষে রাখলাম 2টো, এল কক্ষে রাখলাম 8টা, তাহলে বাকি পড়ে রইল 10টা। বলা হয়েছে সবশেষ কক্ষপথে 8টাই থাকবে, তাহলে এম এ 8টা রাখলাম। এবার বাকি দুটো তাহলে কোথায় যাবে? এরা চলে যাবে ঠিক এর পরের কক্ষপথটায়, মানে এন কক্ষে। তাহলে বিন্যাসটা কেমন দাঁড়ালো? k = 2, l = 8, m = 8 আর n = 2। এবার তাহলে একইভাবে বাকি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা নির্ণয় করতে পারবো। আমাদের প্রকৃতিতে যত রকমের গ্যাস আছে তাদের মধ্যে একটা হলো আর্গন। এই আর্গনের পরমাণুতে কটা ইলেকট্রন আছে জানো? 18টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? k = 2, l = 8, m = 8। দেখো এর সর্বশেষ কক্ষে কেমন পুরোপুরি 8টা ইলেকট্রন রয়েছে, আর একটাও কিন্তু বেশি ইলেকট্রন নেই। শুধু আর্গন নয়, এরকম আরো মৌল আছে যাদের সর্বশেষ কক্ষে এরকম 8টা করে ইলেকট্রন আছে। এদেরকে কি বলা হয় জানো? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়। চলো তাহলে এবার এই ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। আসলে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তার স্থায়িত্ব সব থেকে বেশি হয়। অন্যভাবে বলতে পারো যে কোনো পরমাণুকে স্থায়ী হতে গেলে তার সব থেকে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে। এবার যদি কোনো পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন না থাকে তখন কি হবে? তখন এই পরমাণুটা নতুন ইলেকট্রন নিয়ে বা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করে। আর এরা নতুন ইলেকট্রন নেয় বা ছেড়ে দেয় কিভাবে জানো? রাসায়নিক বিক্রিয়ার দ্বারা। এরা হলো রাসায়নিকভাবে সক্রিয় মৌল। আর যেসব মৌলের পরমাণুর আগে থেকেই এরকম শেষ কক্ষে 8টা ইলেকট্রন ভর্তি থাকে তাদের তো আর প্রয়োজন নেই, তাই তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরাই হলো নিষ্ক্রিয় মৌল। আর্গন, নিয়ন এই সব গ্যাস হলো নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। শুনে হয়তো অবাক হবে, হিলিয়ামও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, তবে এর পরমাণুতে 2টোই ইলেকট্রন আছে, তাই একটা কক্ষে এই 2টো ইলেকট্রন থাকে। তাই হিলিয়াম হলো অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর থেকে ব্যতিক্রম। তাহলে দেখো আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানলাম। আচ্ছা, তোমাদের মনে কি এই প্রশ্নটা আসছে না যে ইলেকট্রনগুলো কি সর্বক্ষণ একই কক্ষপথে থাকে নাকি কখনো কখনো কক্ষ পরিবর্তনও করে? যদি করে তাহলে কিভাবে সেটা সম্ভব হয়? জানতে ইচ্ছে করছে তো? তাহলে চলো চলে যাই পরের ভিডিওটায়।